নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ, কলমে সুচন্দ্র চক্রবর্তী। আরে বাবা, তুমি জয়ন্তকে কেন দোষারোপ করছো? ও হয়তো জানেই না যে সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই কিছুই জানে না তোমার আদরের জয়ন্ত, কচি খোকা কি না। তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে নাকি হসপিটালে যাবে? অবশ্যই যাব, কিন্তু কোনো রকম সিন ক্রিয়েট করলে কিন্তু ফল ভালো হবে না, আগেই বলে দিচ্ছি। চলো। একটু পরেই বেরিয়ে এলো একজন নার্স। রাজদীপ ছুটে গেল সেদিকে। ও কেমন আছে প্লিজ বলুন না। ক্রিটিক্যাল অপারেশন চলছে স্যার। অপারেশন শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। গটগট করে হেঁটে চলে গেল নার্স। হতাশ রাজদীপ কোনো রকমে বসে পড়ল চেয়ারে। একটু পরেই ছুটতে ছুটতে এলেন অনন্ত আর কৃষ্ণা। রাজদীপের কাছে সবটা শুনে কান্নায় ভেঙে পড়লেন কৃষ্ণা। অনন্ত থমথমে মুখে বসে পড়লেন চেয়ারে। রাজদীপ প্রাণপণে চেষ্টা করতে লাগলো ওদের মনে সাহস জোগাতে। প্রায় 10-15 মিনিট পরেই হসপিটালে প্রবেশ রুদ্র। সাথে এলেন রজত আর পূরবী। রাজদীপ চেঁচিয়ে উঠলেন, রুদ্র! ওর হুঙ্কারে কেঁপে উঠল গোটা চত্বর। রাজদীপ বিরক্তি মুখে নিয়ে ফিরে তাকালেন। উঠে দাঁড়ালেন অনন্ত আর কৃষ্ণা। অনেক বাদরামি সহ্য করেছি আমি, বজ্রকণ্ঠে বলে উঠলেন রুদ্র। এক্ষুনি তুমি বাড়ি ফিরবে, বাড়ি ভর্তি লোকের সামনে নিজেকে জোকার বানিও না আর। চলো চলো বলছি। আমি আপনাকে ফোনে বলিনি মিস্টার আরার যে সূর্যমুখী পুরো সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না? তবু আপনি এখানে চলে এলেন কিসের আশায়? আমার বাচ্চা পেয়েছেন নাকি যে জোর গলায় দুটো কথা বললে আমি ভয়ে লেজ গুটিয়ে বাড়ি চলে যাব আপনার হাত ধরে? কেন বলো তো রাজদীপ? ভ্রু কুচকে বললেন রজত। একটা সামান্য এমপ্লয়ি তোমার কাছে আমার মেয়ের চেয়েও দামি? দেখুন আঙ্কেল, আমি অত শত জানি না। আপনি প্লিজ পূরবীকে নিয়ে ফিরে যান। হসপিটালটা এসব ডিসকাশনের জায়গা না। সূর্যমুখী সুস্থ হোক, ওকে রিলিজ করা হোক, তারপর আমি বাড়ি ফিরে এই সব কিছু নিয়ে কথা বলবো। বাট এখন এসব টপিক নিয়ে কথা বলতে যে আমার একদম ভালো লাগছে না, প্লিজ। কেন রাজ? এগিয়ে এলো পূরবী। আঙ্কেলের কাছে শুনেছি তুমি আমাকে মনে মনে ভালোবাসো, তাই তো বিয়েতে মত দিচ্ছ। কিন্তু এখন তো দেখছি আমার চেয়ে ওই বাইরের মেয়েটার প্রতি তোমার টান অনেক বেশি। পূরবী মা, তুমি রাগ করো না। জানোই তো মনে করে অফিসের স্টাফরাও ওর রেসপন্সিবিলিটি, তাই আর কি। না আঙ্কেল, ব্যাপারটা অত সহজ বলেও মনে হচ্ছে না। ওর কথার টোন শুনে মনে হচ্ছে ওই মেয়েটাই যেন ওর সব কিছু। নইলে হসপিটালে ওকে অ্যাডমিট করিয়ে দিয়েই তো ফিরে এসে এঙ্গেজমেন্টে সেরে নিতে পারতো। কিন্তু না, ওকে রিলিজ না করা পর্যন্ত ও এখান থেকে যাবে না। পূরবী, তুমি শুধু শুধু সিন ক্রিয়েট করছো এখানে। যথাসম্ভব শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল রাজদীপ, এটা হসপিটাল। তুমি প্লিজ আঙ্কেলের সাথে বাড়ি ফিরে যাও এখন। আমার এখন আর কোনো কিছু নিয়ে ভাবতে বা কথা বলতে ইচ্ছা করছে না। হাত জোর করলো রাজদীপ। আপনারা প্লিজ ফিরে যান এখন। না, যাব না, চেঁচিয়ে উঠল পূরবী। আজ আমার এঙ্গেজমেন্ট রাজ, তুমি ভুলে যাচ্ছ আমারও একটা মান সম্মান আছে। বাড়ি ভর্তি লোকের সামনে, মিডিয়ার সামনে আমাকে হাসির খোরাক বানানোর কোনো রাইট নেই তোমার। আজ আমার এঙ্গেজমেন্টটা হবে। চলো রাজ, তোমাকে ফিরতেই হবে আজ, চলো। রাজদীপের হাত টেনে ধরল পূরবী। ডোন্ট ক্রস ইউর লিমিট। হাত ছাড়িয়ে নিল রাজদীপ। সূর্যমুখীকে ছেড়ে আমি এখন কোথাও যাব না। আপনাদের যা করার আছে করে নিন। আর মিস্টার আর, রুদ্রর দিকে তাকিয়ে বলল রাজদীপ, আমাকে আর সিওর পদ থেকে সরিয়ে দেবেন। আপনার বাড়ির সম্পত্তি থেকেও বঞ্চিত করবেন তো করুন। রাজদীপ রায়চৌধুরী আবার সবটা শূন্য করে শুরু করার ক্ষমতা রাখে, বুঝলেন? এবার আসুন প্লিজ। কেন রাজ? পূরবীর চোখে জল এলো। এত দরদ ওই ফালতু মেয়েটার ওপর? ওকে কি তুমি ভালোবাসো? হ্যাঁ বাসি, শুনে নিয়েছো, এবার এসো প্লিজ। ওর কথা শুনে অবাক চোখে তাকালেন অনন্ত আর কৃষ্ণ। আঙ্কেল, রুদ্রের দিকে রাগী চোখে তাকালো পূরবী। আপনি জানতেন যে রাজ অন্য কাউকে ভালোবাসে, তাও আমার সাথে ওর বিয়ে ঠিক করলেন? ছি! সত্যি রুদ্র, আজ এতদিন কিছু না হলে আমরা তো কিছুই জানতে পারতাম না। সরি রুদ্র, তোর ছেলের সাথে কোনোভাবে আমার মেয়ের বিয়েটা দিতে পারবো না রে, সরি। পূরবীর হাত ধরে রজত বেরিয়ে গেলেন। যাওয়ার আগে রাজদীপের দিকে ঘৃণার চোখে তাকিয়ে চলে গেল পূরবী। কাজটা ভালো করলে না রাজদীপ, গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন রুদ্র।
আরও বেশ কিছু সময় পর বেরিয়ে এলেন ডাক্তার। ওর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ওকে দেখেই ছুটে এলেন তিনজন। সূর্য কেমন আছে ডাক্তারবাবু? ওনার অবস্থা ক্রিটিক্যাল, প্রচুর ব্লাড লস হয়েছে। এক্ষুনি বি নেগেটিভ গ্রুপের ব্লাড না পেলে ওনাকে বাঁচানো অসম্ভব। থমথমে মুখে বলেন তিনি, আমাদের ব্লাড ব্যাংকে ওই রেয়ার গ্রুপের ব্লাড নেই। আপনাদের মধ্যে কারো ব্লাড গ্রুপ বি নেগেটিভ? না। হতাশ গলায় বললেন অনন্ত, আমার বাবা ওর মা কারোরই ব্লাড গ্রুপ বি নেগেটিভ না। তাহলে কি হবে এখন? কেঁদে ফেললেন কৃষ্ণা। ভাববেন না আঙ্কেল আন্টি, আমার ব্লাড গ্রুপ বি নেগেটিভ, বলল রাজদীপ। থ্যাংক গড, বললেন ডক্টর, আপনি এক্ষুনি আসুন আমার সাথে। রাজদীপ ভেতরে ঢুকল। ঢুকতেই ওর চোখে পড়ল সূর্যমুখী চোখ বুজে শুয়ে আছে বেডে। মাথায় চওড়া ব্যান্ডেজ, নাকে অক্সিজেন মাস্ক, হাতে গোজা স্যালাইন। দেখেই চোখে জল এলো রাজদীপের। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওর পাশের বেডটায় শুলো। রাজদীপকে যতটা খারাপ ভেবেছিলাম ও তেমনটা না। ওপর থেকে যেমনই হোক ভেতর থেকে খুবই নরম মনের। হাসলেন কৃষ্ণ। আমি তো সেটাই বলছিলাম। বললেন অনন্ত, ওই যে গুরুদেব বলেছিলেন জীবনে মোড়ে অনেকেই দাঁড়িয়ে থাকবে ভালোবাসার ফুল নিয়ে, সেটাই সত্যি হলো। কিন্তু আমাদের সূর্য ভুল মানুষকে বেছে নিল। সঠিক মানুষকে বেছে নিলে আর গলা বুঝে এলো অনন্ত। একটু পরেই বেরিয়ে এলো রাজদীপ। ওকে দেখেই এগিয়ে এলেন কৃষ্ণা আর অনন্ত। ওদের ঠোঁটে লেগে আছে কৃতজ্ঞতা হাসি। তোমাকে যে কি বলে, না না কোনো কিছু বলেই ধন্যবাদ দিতে হবে না আন্টি। সূর্যমুখীর এই অবস্থার জন্য আমিই দায়ী, তাই এটুকু আমাকে করতেই হতো। হাসলো রাজদীপ। টেনশন করবেন না আপনারা, আপনাদের মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। কৃষ্ণা আর অনন্ত চেয়ারে বসলেন। রাজদীপ বসতে গেল, কিন্তু হঠাৎ করেই মাথাটা ঘুরে গেল ওর। কোনো রকমের চেয়ারে বসলো ও ব্যস্ত হয়ে পড়লেন অনন্ত আর কৃষ্ণা। তুমিও তো দুর্বল খুব বাবা, রাজদীপের গায়ে হাত বুলিয়ে বলেন অনন্ত। এতটা রক্ত দিয়ে এলে তুমি, এবারে কিছু একটা খেয়ে নাও। আমি বাড়ি থেকে বেরোনোর সময় খেয়ে এসেছি আঙ্কেল। শ্লেষের হাসি হাসলো রাজদীপ। আর এমনিতেও কিছু খাবার মানসিকতা আমার এখন নেই। একটা ভালো খবর পাই তারপর না হয় খাওয়া যাবে। তবু বাবা একটু কিছু আমাকে নিয়ে ভাববেন, এক রাত না খেয়ে থাকলে কেউ মরে না। হাসলো রাজদীপ। কিন্তু আপনাদের বয়স হয়েছে, আপনারা অল্প কিছু খেয়ে নিন না। শুনবো না কিন্তু। রাজদীপের অনুরোধে সামান্য কিছু খেলেন দুজন, কিন্তু হাজার অনুরোধেও নিজে একটা দানাও তাতে কাটল না। সেই রাতটা হসপিটালেই কাটলো তিনজনের। পরের দিন সকাল হতেই রাজদীপ ছুটল সূর্যমুখীর কেবিনের দিকে। কেবিনের দরজার ঠিক মাঝখানে মাঝারি আকারে একটা বর্গাকৃত কাচ বসানো। কাচের ফাঁক দিয়ে সূর্যমুখীর দিকে তাকালো। সূর্যমুখী এখনও ঘুমিয়ে আছে। রাজদীপ দীর্ঘ ফিশ্বাস ফেলে বিড়বিড় করল, তুমি কার কোনোদিনও চোখ মেলবে না সূর্যমুখী? প্রাণোচ্ছল হাসি খুশি মেয়েটাকে কি সারা জীবন এভাবেই দেখতে হবে আমার? একেই গতকাল সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি, তার উপর রাতটাও না ঘুমিয়ে কেটেছে প্রায় ওর। দুর্বলতা গ্রাস করে ফেলল ওকে। হঠাৎ করেই চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো। ও বসে পড়ল কেবিনের সামনে। একটু পরেই নার্সের চেঁচামেচিতে ছুটে এলেন অনন্ত আর কৃষ্ণা। ওরা এসেই দেখেন কেবিনের দরজার বাইরে রাজদীপ পড়ে আছে সেন্সলেস হয়ে। ঘোরে শুধু একটাই নাম বলে চলেছে, ও মণি। আমি এইমাত্র এসে দেখি উনি এইভাবে পড়ে আছেন আর সমানে বিড়বিড় করে কী যেন একটা বলছেন। একটু পরেই সূর্যমুখীর ঘর থেকে বেরিয়ে এলো অন্য একজন নার্স। আপনাদের একটা খবর জানাতে এলাম। পেশেন্টের জ্ঞান ফেরেনি ঠিকই, কিন্তু হাতে পায়ের আঙ্গুল অল্প স্বল্প নড়ছে, আর উনিও বিড়বিড় করে কী যেন একটা বলছে। একটু ভেবে বলল নার্স, কি অবন্তী না কী যেন একটা বলেই চলেছে। এই অবন্তীটাকে? আরে বলো না, এইদিকে ইনিও কী যেন একটা বলছেন, কি মণি না কি যেন। অপর নার্স বলল। চোখে মুখে জল দিয়ে রাজদীপের জ্ঞান ফেরানো হলো। ওকে জোর করে কিছু খাবার খাওয়ানো হলো। জেনারেল বেডে দেওয়া হলো ওকে। ও যাতে দুশ্চিন্তা বলে একটু ঘুমায়, সেই জন্য ঘুমেরও ইঞ্জেকশন দেওয়া হলো ওকে। অন্যদিকে সকালের কাগজটা হাতে পেয়ে সব খবর জেনে গেল জয়ন্ত। ও তাড়াতাড়ি ছুটল হসপিটালের পথে। কৃষ্ণার অনন্ত চেয়ারে বসে আছেন চিন্তিত মুখে। হঠাৎ নারী কণ্ঠ শুনে ফিরে তাকালেন ওরা। সূর্যমুখী কেমন আছে আর বর্দাই বা কোথায়? তোমরা কারা? আন্টি, আমি সৌজন্যা, আর ও আমার মেজদা সৈকত।
একটু থেমে বলল সৌজন্যা, আমরা কালকেই আসতে চেয়েছিলাম জানেন, কিন্তু বাবা না কিছুতেই আসতে দিল না। আজ অনেক কষ্টে বাবার চোখ এড়িয়ে চলে এসেছে এখানে। মাকেও আনতে চেয়েছিলাম কিন্তু মা যে এত ভীতু যে বাবার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করার সাধ্য মহিলার নেই। আমাদেরও আসতে বারণ করেছিল, এত ভয়। যাক, এবার বলুন তো বর্তা কথা আর সূর্যমুখী বা কেমন আছে? অনন্ত সবটা খুলে বলে। ওরা সবটা শুনে মাথায় হাত দিয়ে বসলো। রাজদীপ আর সূর্যমুখীকে দেখে এলো ওরা। জানেন আন্টি, সূর্যমুখী যদি সেদিন আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করতো, হয়তো আজকের দিনটাই আসতো না, বলল সৈকত। হ্যাঁ মা, যা বলেছ। ওর আর কী দোষ হবে? মা হয়ে তো আমিই বুঝতে পারিনি। সূর্য কোথায়, কেমন আছে ও? হসপিটালে এসেই চেঁচামেচি শুরু করে দিল জয়ন্ত। তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? বাঁকা হেসে বলেন অনন্ত। তোমার মা আসতে দিলেন? কি বলছেন কাকু? সূর্যর শরীরের এই অবস্থা আর আমি আসবো না? ও, তা সবসময় বিপদ আপদেই সূর্যের পাশে থাকবে তুমি, নাকি ওর বিপদ শুনলে কেবল সহানুভূতি দেখাতে আসবে 5টা লোকের মতো? বলে উঠলেন কৃষ্ণা। কাকিমা চুপ, বলে উঠলেন কৃষ্ণা। কাল ক্যাফে থেকে যখন বেরোচ্ছিল ওর দেরি দেখে আমি ওকে ফোন করেছিলাম। প্রথমে কিছু না বললেও পরে কাঁদতে কাঁদতে সবটা বলেছো আমাকে ফোনে, যেগুলো কাল ক্যাফেতে বলেছিলে তুমি। তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম জয়ন্ত। যাকে আর কথা বাড়িয়ে লাভ নেই, তুমি এখন এসো। একদম তাই, এখানে তোমার প্রয়োজন নেই একেবারেই, প্লিজ এসো। আমি চলে যাবো আঙ্কেল, শুধু একবার সূর্যকে দেখে এসো আমার সাথে। জয়ন্তর হাত ধরে রাজদীপ বেডের সামনে নিয়ে গেলেন। ওই যে দেখছো ছেলেটা ঘুমোচ্ছে, আমাদের সূর্য এই যে আঙুল নাড়াচাড়া করছে, ঘরে দু একটা কথা বলছে, সেটা ওর জন্যই সম্ভব হয়েছে, বললেন কৃষ্ণা। হাত জোর করছি আমি, এবার এসো। সূর্য কী বিড়বিড় করছিল আন্টি? তোমার নামটা যে করেনি সেটা তো বুঝেছো নিশ্চয়ই, তবুও জেনে কি হবে? প্লিজ আন্টি বলুন না। ঘুমের করে তো মানুষ কত কথাই বলে, সেসবের কি আর মনে আছে? কি যেন বলছিল, অবন্তী না কি যেন? অবন্তী? শুধু ওই নয়, রাজদীপ বিড়বিড় করছিল মণি বলে। হয়েছে শান্তি, এবার এসো। দুটো শব্দ শুনে জয়ন্তর মাথার ভেতরটা চিনচিন করতে লাগলো কেমন। শব্দ দুটো বড্ড চেনা মনে হলো ওর। হঠাৎই মাথার ভেতরে জ্বরটা পাকিয়ে যেতে লাগলো, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল ও হসপিটাল থেকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।